আমার হাজব্যান্ড নিহান যখন দ্বিতীয় বিয়ে করে তখন আমার প্রেগনেন্সি 2 মাস চলছে, কিন্তু সে জানতো না যে আমি প্রেগনেন্ট। কারণ সেদিন সকালে আমি জানতে পারি যে আমি মা হতে চলছি। ভেবেছিলাম নিহান অফিস থেকে ফিরলে তাকে সারপ্রাইজ দিব, কিন্তু সে যে আমার জন্য এত বড় একটা সারপ্রাইজ নিয়ে আসবে তা তো আমি কখনোও ভাবি না। দরজা খুলে যখন তার পাশে বউ বেশি একটা মেয়েকে দেখি, তখন আমার বুঝতে একটু অসুবিধা হয়নি যে কে এই মেয়েটা। তবুও বোকার মতো প্রশ্ন করেছিলাম, কে এই মেয়েটা? তখন সে কিছুই না বলে উপরে চলে যায় আমার রুমে। আমি পাথরের মতো সেখানে দাঁড়িয়েছিলাম। কিছুক্ষণ পর নিহান একটা ব্যাগ নিয়ে নিচে নামে এবং ব্যাগটা আমার সামনে রেখে একটা কাগজ আমার দিকে এগিয়ে দেয় এবং কাগজটা ছিল ডিভোর্স পেপার। সেটা সই করে আমাকে বাড়ি থেকে চলে যেতে বলে। এই কথা শোনার পর কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থাকি, এরপর আমি কিছুই বলি, শুধু কাগজটাতে সাইন করে বাড়ি থেকে বেরিয়ে এসেছিলাম। আর আসার আগে দেখতে পেয়েছিলাম আমার শাশুড়ি তার নতুন পুত্রবধূকে বরণ করে ঘরে তুলছে। বাড়ি থেকে বেরিয়ে আসার পর ভিতর থেকে কান্নাগুলো কেন যেন বেরিয়ে আসতে চাইছিল না বরাবর। বিয়ের 6 বছর পর নিহানকে এরকম সিদ্ধান্ত নিল, তার সব কিছু আমার জানা। তাই তখন কিছুই বলিনি এবং তাকে আর জানানোর প্রয়োজন মনে করিনি যে সে বাবা হতে চলছে। একটা গাড়ি নিয়ে বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আমার বিয়েটা পারিবারিকভাবেই হয়েছিল। আমি ছিলাম আমার বাবা মায়ের একমাত্র সন্তান। কোনো সময় বাবা মায়ের কথায় অমান্য হয়নি। তাই বাবা যখন বিয়ের কথা বলে তখন তাকে বলেছিলাম যে সে ছেলেকে পছন্দ করবে তাকেই আমি বিয়ে করব। বাবা আমার কাছে জানতে চেয়েছিল আমার কোনো পছন্দ আছে কি না। যেহেতু আমার কোনো পছন্দ ছিল না, তাই বাবার কথায় আপত্তি করার প্রশ্নই আসে না এবং বাবা মার পছন্দ মতোই নিহানের সাথে আমার বিয়েটা হয়। ওর সাথে যখন আমার বিয়ে হয় তখন আমি অনার্স 3য় বর্ষের ছাত্রী। বিয়ের পর পড়াশোনা করতে চাইলে শাশুড়ি প্রথমে আপত্তি জানালেও অনেক জোরাজুরির পর রাজি হয় এবং অনেক কষ্টে মাস্টার্স কমপ্লিট করি। মাস্টার্স কমপ্লিট করার পর আমার বাচ্চা নেওয়ার চিন্তা ভাবনা করি, কিন্তু অনেক দিন চেষ্টা করার পরও যখন কোনোভাবে কনসিভ করছিলাম না, তখন ডাক্তারের কাছে যাওয়ার সিদ্ধান্ত নিই। যখন ডাক্তারের কাছে যাই, ডাক্তার দুজনকে অনেক টেস্ট করতে দেয় এবং টেস্ট রিপোর্ট পাওয়ার পর ডাক্তার জানায় আমাদের কারোই কোনো প্রবলেম নেই। নিহানের ধারণা যদি কারো কোনো সমস্যা না থাকে তাহলে আমাদের বাচ্চা হচ্ছে না কেন। তখন আমার নিজের মনের অবস্থাও ভালো ছিল না, তবু ওকে বুঝাই যে আল্লাহ যদি চায় তাহলে আমাদের ঠিকই একদিন বেবি হবে। তখন নিহানকে বুঝেছিল কি না জানি না, কিন্তু আমার আর কিছু বলেনি। কিছুদিন পর যখন আমার শাশুড়ি জানতে পারে আমাদের বাচ্চা হচ্ছে না, তখন সে ভাবে আমি বাচ্চা দানে অক্ষম এবং নিহানকে দ্বিতীয় বিয়ে করার জন্য আর আমাকে প্রতিনিয়ত মানসিক টর্চার করা শুরু করে। নিহান যে আমার সাথে ভালো বিহেভ করে এতদিন তা কিন্তু নয়, কথায় কথায় রেগে যেত, রাত করে বাড়ি ফিরতো, কোথায় ছিল জানতে চাইলে রাগারাগি করতো। হঠাৎ একদিন নিজের ভিতর কিছু পরিবর্তন লক্ষ্য করি, কিন্তু প্রথম সেইগুলোকে পাত্তা দিইনি। কিন্তু যখন আমার পরিবর্তনগুলোকে ভালোভাবে লক্ষ্য করি তখন প্রথমেই একবার প্রেগনেন্সি টেস্ট করার কথা মাথায় আসে এবং পরদিন সকালে চলে যাই টেস্ট করতে। এবং যখন টেস্টের রিপোর্ট আমার হাতে আসে তখন তো আমি খুশিতে কান্নাই করে দিই। রিপোর্টে লেখা ছিল আমি 2 মাসের প্রেগনেন্ট। খুশি মনে বাসায় আসি আর ভাবতে থাকি কিভাবে নিহানকে খুশি সংবাদটা বললে সেই সংবাদটা শোনার পর নিশ্চয়ই নিহান অনেক চমকে যাবে। কিন্তু আমার বলার আগে নিহান আমার জন্য অনেক বড় চমক সাথে করে নিয়ে আসলো বাসায়। আমি যদি তখন বলতাম নিহানকে যে সে বাবা হতে চলছে, তাহলে হয়তো সে বাচ্চার জন্য হলেও আমাকে মেনে নিত, কিন্তু আমি চাইনি তার মতো স্বার্থপর মানুষের কাছে আমি আমার বাচ্চার দোহাই দিয়ে থাকি। আচ্ছা, সে কি আমাকে 6টা বছর একটুও ভালোবাসতে পারেনি? সবসময় শুনেছি মানুষ যখন কাউকে নিজের সবটুকু দিয়ে ভালোবাসে তখন সে তার ভালোবাসার মানুষটির হাত ধরে সকল দুর্যোগ অতিক্রম করতে পারে। যদি নিহান আমাকে ভালোই বাসতো তাহলে কিভাবে আমার হাতটি ছেড়ে অন্য একজনের হাত ধরতে পারলো? নিহান যেমন বাবা ডাক শোনার জন্য পাগল ঠিক ছিল, তেমনি আমিও তো মা ডাক শোনার জন্য পাগল ছিলাম। কই, আমি তো কখনো ওর হাতটি ছেড়ে দেওয়ার কথাও ভাবিনি। বাবার বাসায় আসার পর মা আমাকে একলা দেখে জিজ্ঞেস করলো নিহান আমার সাথে আসেনি নাকি পরে আসবে। তখন আর নিজেকে আটকাতে পারলাম না, হাউমাউ করে কান্না করে দিলাম এবং বাবা মাকে সবটা খুলে বললাম। বাবা মা সবটা শোনার পর স্তব্ধ হয়ে গেল। তারা ভাবতে পারেনি নিহান এমন একটা কাজ করবে। বাবা সবটা শোনার পর ওদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে চাইছিল, কিন্তু আমি বাধা দিই। যেখানে আমার ডিভোর্স হয়ে গেছে সেখানে আর আইনি ব্যবস্থা নেওয়ার কোনো প্রয়োজন যদি নেই, তাহলে ওরা এটা জেনে যাবে যে আমার বাচ্চাটার কথা। তারপর হয়তো উঠে পড়ে লাগবে আমার কাছ থেকে আমার বেঁচে থাকার শেষ আশাটুকু নিয়ে যাওয়ার। নিজেকে শান্ত করে বাবাকে বললাম আমাকে এই শহর থেকে অনেক দূরে নিয়ে যেতে। এই শহরে আর থাকতে চাই না আমি। যে শহরে স্বার্থপরের বা সেই শহরে বসবাসের ইচ্ছে নেই আমার। 2টা দিন পার হয়ে গেল, বাবা তোড়জোড় লাগিয়ে দিয়েছে দ্রুত এই শহর থেকে যাওয়ার। লেখাপড়া যখন জানি কোনো একটা ব্যবস্থা নিশ্চয়ই হয়ে যাবে। আমি আমার সন্তানের উপরই স্বার্থপরে একটা ছায়াও পড়তে দিব না। ডিভোর্সের ঠিক 20 দিন পরে ওই শহরে চলে এসেছিলাম। তারপর কখনো আর তাদের খোঁজ নেওয়া হয়নি। বউ বাচ্চা নিয়ে অবশ্যই ভালো থাকবে, ভালো থাকারই তো জন্য সে আমাকে ছেড়ে দিল। এই গল্পটা একটা আপর ছিল। আসলে আমি সত্যি শুনে খুব খারাপ লাগছিল।